আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। আমরা কোয়ার্টার 4-এ তরঙ্গ চ্যাপ্টারটা ফুললি শেষ করছি। বাট তরঙ্গ চ্যাপ্টার একটা ইতিহাস আছে। 2014 ব্যাচ পর্যন্ত তরঙ্গ চ্যাপ্টারটা একভাবে পড়ানো হইতো। আর 15 ব্যাচ থেকে শুরু করে তোমাদের পর্যন্ত অর্থাৎ 26 ব্যাচ পর্যন্ত তরঙ্গ চ্যাপ্টারটা আরেকটা ভাবে পড়ানো হয়। দুইটা পদ্ধতির মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, বাট কিছু টপিক আছে যেগুলো আগে পড়ানো হইতো কিন্তু বর্তমানে আর পড়ানো হয় না। এর মধ্যে খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ডপলার এফেক্ট। তো ডপলার এফেক্ট অনেক বড় একটা জিনিস। আমরা আগে যখন 14 ব্যাচ পর্যন্ত ছিল তখন হচ্ছে ডপলার ইফেক্টটা সাউন্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা শিখছিলাম, এবং ওইটা থেকে আলোর ক্ষেত্রে বা অন্যান্য তাড়িৎ-চুম্বক তরঙ্গের ক্ষেত্রে সেটা কিভাবে হইতে পারে ওইটারও কিছু প্রেডিক্ট আমরা করতে পারতাম। লাইক আমি যখন বুয়েটে গেছিলাম, বুয়েটে যাওয়ার পর ডপলার ইফেক্ট রিলেটেড অনেক কিছু পড়তেছে, যেহেতু আমার সাবজেক্ট ছিল ট্রিপলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের মধ্যে অনেক ধরনের ওয়েভ নিয়ে কাজ করা লাগে, এবং ওইখানে আমরা দেখছি ডপলার ইফেক্টের অনেক সুন্দর সুন্দর আহ, কি বলবো অ্যাপ্লিকেশন থাকে। সো যদিও 2015 ব্যাচ থেকে শুরু করে 25 ব্যাচ পর্যন্ত তারা কেউই আসলে ডপলার এফেক্ট পড়ে নাই, কিন্তু 26 ব্যাচ আমার কাছে মনে হয়েছে আপনারা এক্সেপশনাল, আপনারা ইউনিক। আপনাদের অনেকের কাছ থেকে আমি ক্লাসে রিকোয়েস্ট পেয়েছিলাম যে ভাইয়া ডপলার এফেক্টটা একটু পড়ান। তো আমি ডপলার এফেক্টটা পড়াইতে পারতাম, ক্লাসের মধ্যেই 10 মিনিটেই পড়াইতে পারতাম, জাস্ট সূত্র লিখে দিয়ে দুই একটা অঙ্ক করানো। বাট সেটা আমি করেই নাই, বিকজ ডপলার এফেক্টটা আসলে অঙ্কতে ইউজ করার থেকে জিনিসটা বুঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি চিন্তা করে দেখলাম এটা বুঝাইতে অ্যাটলিস্ট আমার 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, বা 40-45 মিনিট তো মিনিমাম লাগবে। তো ওইটুকু টাইম যেহেতু ক্লাসে ছিল না, আলাদা করে এই জন্য আমি একটা রেকর্ড ভিডিও আপনাদেরকে দিচ্ছি, এবং এই চ্যাপ্টার এটাই হয়তো লাস্ট ভিডিও। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ডপলার এফেক্ট পুরো জিনিসটা কিভাবে হয় না হয় দেখবো, এবং সুযোগ পেলে এটার কাছাকাছি 2-3টা ম্যাথও করে ফেলবো। তো এইটা যারা যারা করবেন তারা কেউই হয়তো আমাকে লাইভে দেখতেছেন না, সবাই আমাকে রেকর্ডে দেখতেছেন, বাট আপনারা এই জিনিসটা দেখার পর কতটুকু কি বুঝলেন পারলেন এটা একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরো অনেক বেশি মোটিভেটেড হব আপনাদের জন্য কিছু এক্সেপশনাল জিনিসপাতি, সিলেবাসের বাইরে যেও কিছু সুন্দর সুন্দর জিনিসপাতি পড়ানোর এবং শেখানোর ক্ষেত্রে। আর আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা কোশ্চেন ব্যাংক থেকে, মানে তরঙ্গ চ্যাপ্টারের উপর যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন তখন দেখবেন ডপলার এফেক্ট দিয়ে অনেক ম্যাথ কোশ্চেন ব্যাংকে আছে। কারণ কোশ্চেন ব্যাংকে তো শুধুমাত্র 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত যা যা কোশ্চেন আসে সেগুলাই থাকে না, 2000 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত সবগুলা কোশ্চেনই কিন্তু কোশ্চেন ব্যাংকে থাকে। তো যেহেতু 2014 পর্যন্ত ডপলার এফেক্ট সিলেবাসের পার্টে ছিল, তাই আপনারা ওইখান থেকে অনেকগুলো কোশ্চেন দেখে থাকবেন। তো কোশ্চেন ব্যাংক খুলতে যে আগে আপনারা এটা পারতেন না, আজকে ক্লাস করার পর ইনশাল্লাহ এই জিনিসটা আপনারা পেরে যাবেন। তো আর কথা বাড়াবো না, আমি শুরু করব, খুব সংক্ষেপেই শেষ করব, সেটা হচ্ছে ডপলার এফেক্ট। তো ডপলার এফেক্ট বুঝতে হলে আমাকে 3 ধরনের বেগ বুঝতে হবে। একটা হচ্ছে ধরেন একটা সোর্স, একটা গাড়ি, সে একটা সাউন্ড তৈরি করতে করতে সামনে আগাচ্ছে। তো সে হচ্ছে সোর্স হিসেবে কাজ করতেছে, সেখান থেকে একটা সাউন্ড উৎপন্ন হয়ে সামনের দিকে আগাচ্ছে। তো গাড়িটা বা সোর্সটা কত বেগে আগাচ্ছে এটা হচ্ছে ভিএস, সোর্স কত বেগে আগাচ্ছে। আরেকটা হচ্ছে অবজারভার, মানে যার কানে এসে শব্দটা পৌঁছায়, যার কানে এসে শব্দটাকে পৌঁছায় তাকে আমরা বলবো হচ্ছে অবজারভার। তো ধরলাম অবজারভারটা আমার কিসের দিকে যাচ্ছে, সোর্সের দিকে যাচ্ছে। তো এটা সোর্সের দিকেও আসতে পারে, উল্টো দিকেও দৌড়াইতে পারে, বা সোর্সটা এদিকে না এসে অবজারভার থেকে দূরেও সরে যেতে পারে, বিভিন্ন কেস হইতে পারে, এটা আমরা একটু পর আস্তে আস্তে দেখবো। তো অবজারভারের বেগ কত এটাকে আমরা ভিও, অবজারভার ভেলোসিটি বলে বললাম। আর আরেকটা হচ্ছে এই যে শব্দ তরঙ্গ বা অন্য তরঙ্গ হইতে পারে, আজকে আমরা শব্দ নিয়ে কাজ করব, সেই দিয়ে কিছু ইন্ডিকেশন দিব, শব্দের পরিবর্তে যদি আলো হইতো বা অন্য কোনো তাড়িৎ চুম্বক সিগন্যাল হইতো, অন্য যে কোনো ওয়েভ হইতো, সেই ক্ষেত্রে কি হইতো। সো এটা যে কোনো কিছু হইতে পারে, এটা আমরা বললাম তরঙ্গের বেগ। তরঙ্গর বেগ, যে তরঙ্গটা কত বেগে সামনে আগাচ্ছে। তো এখন ধরেন এইখানে একটা হর্ন আছে, এটাকে আমি বললাম হর্ন, হর্ন থেকে একটা সাউন্ড বা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। তো এইখান থেকে যে সাউন্ডটা তৈরি হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি ধরেন এফ, এইটার ফ্রিকোয়েন্সি এফ বললাম। এখন আমি এফ ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড তৈরি করতেছি, বা সোর্সটা এফ ফ্রিকোয়েন্সি একটা সাউন্ড তৈরি করতেছে, যখন এটা শ্রোতার কাছে যাবে, লিসেনার বা অবজারভারের কাছে যখন যাবে, তখন এই সাউন্ডটার ফ্রিকোয়েন্সি কত বলে মনে হবে, এটা হচ্ছে এফ প্রাইম।
সো খেয়াল করে দেখেন একটা সোর্স আছে, সেই সোর্সটা একটা সাউন্ড প্রডিউস করতেছে, ওইটা কত ফ্রিকোয়েন্সিতে সাউন্ড প্রডিউস করছে ওটা হচ্ছে এফ। আর সেটা যখন অবজারভারের কানে পৌঁছাচ্ছে সেটা কত ফ্রিকোয়েন্সিতে পৌঁছাচ্ছে বা অবজারভারের কাছে এটা কত ফ্রিকোয়েন্সি বলে মনে হচ্ছে, এটা হচ্ছে এফ প্রাইম। So now our target is to determine the relation between f prime and f given the data v, vs and v naught. যদি আমাকে সোর্সের বেগ, অবজারভারের বেগ এবং তরঙ্গটা কত বেগে আগাচ্ছে সেই বেগ এগুলো দেওয়া থাকে, তখন আমি এফ এবং এফ প্রাইমের মাঝে রিলেশনটা কত সেটা বের করতে পারবো। এখন আমি জানি ফার্স্টে আপনার মনে একটা খটকা লাগতেছে, ভাই আমরা তো জানি একই উৎস থেকে যদি সাউন্ড নির্গত হয় তাহলে ওটার ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আপনি সত্য জানেন, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকেই যখন একজন মাপবে, একজন যখন এটা শুনবে, সে এবং সোর্স তাদের মাঝখানে যদি একটা গতি থাকে তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ শ্রোতার কাছে তখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ হয়ে কত হয় সেটাই হচ্ছে ডপলার এফেক্টে আমরা অ্যানালাইসিস করি। তো ডপলার এফেক্ট মানে হচ্ছে অবজারভার এবং সোর্স তাদের মাঝে যখন রিলেটিভ ভেলোসিটি থাকে তখন অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে অবজারভারের কাছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাওয়া, এই চেঞ্জ হয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ডপলার এফেক্ট। যদি এটা সাউন্ড ওয়েভ হয়ে থাকে তাহলে ডপলার এফেক্ট ফর সাউন্ড, যদি এটা আলোর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে ডপলার এফেক্ট ফর লাইট, তো অন্য যে কোনো তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকলে ডপলার এফেক্ট ফর দ্যাট পার্টিকুলার ওয়েভ। আই থিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন হ্যাজ বিন ডান, যে আমরা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ফার্স্টে আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কেন কেন হচ্ছে অবজারভারের কাছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটার জন্য প্রথমে আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন একটা বন্দুকের গুলি আছে, ধরেন এটা হচ্ছে একটা বন্দুক, আমি যদিও বন্দুক খুব একটা ভালো আঁকতে পারি না, তো ধরলাম এটা একটা বন্দুক, ঠিক আছে। এখন এইখান থেকে গুলি ছোড়া হচ্ছে একটা রেগুলার টাইম ইন্টারভালে, ধরেন 1 সেকেন্ড পর পর গুলি ছোড়া হচ্ছে, এভাবে গুলিগুলা যাচ্ছে, ঠিক আছে। এখন ধরেন এইখানে একজন মানুষ দাঁড়ায় আছে, এই মানুষটা যে কেউ হইতে পারে, ধরেন মিস্টার এক্স। তো এখন চিন্তা করেন ওইখানে যদি গুলিটা হচ্ছে, আপনি মনে মনে চিন্তা করেন সোর্স, আর এই মানুষটাকে আপনি চিন্তা করেন অবজারভার। এখন চিন্তা করেন ওই দিক থেকে গুলি করতেছে একজন লোক, স্থির দাঁড়ায় গুলি করতেছে, আর আপনি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সেই গুলিটা খাচ্ছেন। মানে ব্যাপারটা এরকম, ধর এখানে সোর্স আছে, কেউ একজন পিস্তল নিয়ে ধুম 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 একই সময় পর পর গুলি করে যাচ্ছে, 1 সেকেন্ড পর পর একটা করে গুলি ছুটতেছে। আর এইদিকে ধরেন আমি আছি, আমি হচ্ছে বুক পেতে দিয়ে দাঁড়ায় আছি আবু সাইদের মতো, ধুম 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 করে আমার বুকে এসে বুলেট গুলা বিঁধতেছে। এখন আমি কি প্রতি সেকেন্ডে একটা করে গুলি খাচ্ছি, তাহলে আমার গুলি খাবার বন্দুকের বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফ্রিকোয়েন্সি কত? 1 হার্টজ। প্রতি সেকেন্ডে একটা করে গুলি খাচ্ছি। এখন ভাইয়া একটু চিন্তা করো তো, যদি এমন হয় আমি যদি বন্দুকের দিকে দৌড়ানো শুরু করি, আমি যদি বন্দুকের দিকে দৌড়ানো শুরু করি তাহলে আমি কি আগের মতো একই রেটে গুলি খাবো, নাকি তার থেকে একটু বেশি রেটে বেশি স্পিডে গুলি খাওয়া শুরু করব? আমি যদি বন্দুকের দিকে আগায় যাই তাহলে আগে যেই হারে গুলি খাইতাম এখন কি তার থেকে দ্রুত গুলি খাওয়া শুরু করব? মানে প্রতি সেকেন্ডে কয়টা বুলেট খাচ্ছি সংখ্যাটা কি বেড়ে যাবে না? আগে আমি 1 সেকেন্ড পর পর খাইতাম, এখন তো আমি ওইটার দিকে আগায় যাচ্ছি, তাহলে আমি কি আরো জোরে জোরে গুলিগুলো খাবো? মানে গুলি খাওয়ার যে রেটটা এটা বেড়ে যাবে, মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু তুমি খুব ইজিলি নিজের মাথায় নিয়ে নিতে পারতেছো। ঠিক একই রকম ভাবে চিন্তা করো তো, যদি অবজারভার সেমই থাকে, একবার চিন্তা করলো অবজারভার স্থির, বন্দুকও স্থির, 1 সেকেন্ড পর পর গুলি ছোড়া হচ্ছে, তাহলে এই অবজারভারের বুকের মধ্যে যেই হারে যে গুলিটা বিত্ত, যেই রেটে সে বন্দুকের গুলি খাইতো, এখন যদি যে গুলি করতেছে সেই যদি আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে যদি গুলিটা করে, 1 সেকেন্ড পর পরই গুলি করতেছে বা দৌড়াইতে দৌড়াইতে গুলি করতেছে, নর্মালি স্থির অবস্থা থেকে গুলি করলে তখন যেই রেটে গুলি খাইতো, দৌড়াইতে দৌড়াইতে গুলি করলে কি তার থেকে আরো বেশি
রেটে বেশি স্পিডে এসে ওর কাছে গুলিগুলা ধাক্কা দিবে। অর্থাৎ আগে যেরকম 1 সেকেন্ডে একটা করে গুলি খাইতো, এখন দেখা যাবে এক সেকেন্ডে একটার জায়গায় 1 সেকেন্ডে 1.5টা গুলি খাইছে। মানে ধরেন আগে 1 সেকেন্ড পর পর গুলি খাইতো, এখন হয়তো 0.8 সেকেন্ড পর পর গুলি খাবে, বা 0.6 সেকেন্ড পর পর গুলি খাবে। যত স্পিডে দৌড়াবে ও কি তত বেশি রেটে গুলি খাবে। তার মানে কি গুলি খাওয়ার ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্দুক থেকে বুলেট বের হওয়ার যে ফ্রিকোয়েন্সি বা রেট, ওইটা কি চেঞ্জ হচ্ছে? ওইটা চেঞ্জ হচ্ছে না, প্রতি সেকেন্ডে একটা করেই গুলি বের হচ্ছে। তো যখন ও ওই দিকে আগায় যায়, তখন ও কিন্তু প্রতি সেকেন্ডে একটা গুলি খায় না, তার থেকে বেশি খাচ্ছে। বা ও স্থির, ও আগায় আসতেছে, তখন কি হয়? আগের মতোই প্রতি সেকেন্ডে একটা করেই বুলেট বের হচ্ছে, কিন্তু ও এখন তার থেকে বেশি করে বুলেটের আঘাত প্রাপ্ত হচ্ছে। তার মানে ওর কাছে কত হারে গুলিটা আঘাত করবে সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হইতে পারে, যদি এইটার বা এইটার মাঝে, অর্থাৎ সোর্স বা অবজারভারের মাঝে যদি একটা আপাত বা আপেক্ষিক বেগ থাকে। সো এই ঘটনাটাই আমরা বন্দুকের গুলি খাওয়ার পরিবর্তে এখন তরঙ্গ খাওয়া দিয়ে ব্যাখ্যা করব, এবং এই ব্যাখ্যাটাই হচ্ছে ডপলার এফেক্ট। ফিজিক্সের সব থেকে জটিল কনসেপ্ট গুলোর মধ্যে একটা। আমি নিজে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি লাস্ট কবে ডপলার এফেক্ট পড়াইছি, আমি মনে হয় লাস্ট কয়েক বছর হয়ে গেছে ডপলার এফেক্ট পড়াইছি। বিকজ লাস্ট কয়েক বছরে কেউ ডপলার এফেক্ট কি এটা জানতেও চায়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ এটা সিলেবাসেও নাই। লাস্ট 2014 ব্যাচ পড়ছে, অর্থাৎ আমি যখন লাস্ট পরীক্ষা দিই, আমি 14 ব্যাচ ছিলাম, আমাদের ব্যাচে সিলেবাসে এটা ছিল, বইতে এটা ছিল। এরপরের বইগুলোতে ডপলার এফেক্ট নামে জিনিসটাই নাই। তো এটা লাস্ট কবে, মানে 5-6 বছর নাকি তারও আগে পড়াইছে, আমার একটা খেয়াল নাই। তো আজকে আবার অনেক বছর পর এই জিনিসটা আমি পড়াতে দাঁড়াইলাম। আমি জানি না কতটুকু বুঝাইতে পারবো, বাট এটা ফিজিক্সের সব থেকে টাফ কনসেপ্ট গুলোর মধ্যে একটা, এবং আমরা এখন থেকে এটা শুরু করতেছি। সো আমরা ফার্স্ট কেসটা নিব। ফার্স্ট কেসটা কি? ফার্স্ট কেসটা হচ্ছে এরকম। ধরলাম এইটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে সোর্স, আর এইটা হচ্ছে অবজারভার। এখন সোর্সের বেগটা 0, vs ইকুয়ালস টু 0 আমরা ধরে নিছি। আর অবজারভার এদিকে একটা দৌড়ে আসতেছে, অবজারভারের বেগ হচ্ছে vo, ঠিক আছে? আর তরঙ্গ কত বেগে যাচ্ছে, এটা হচ্ছে v, তরঙ্গের বেগ। তো একটু লিখে রাখি, vs সোর্স বেগ বা সোর্স এর বেগ, যাই বলেন না কেন, vo অবজারভার এর বেগ, v তরঙ্গ এর বেগ। ওকে, এখন চিন্তা করেন, নরমালি যদি আমরা বলি, নরমালি যদি আমরা কাহিনী করি, তখন কি হয়? দেখেন ভাইয়া, এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বের হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ, আর ওর কাছে যে যে ফ্রিকোয়েন্সিটা সে ফিল করবে সেটা হচ্ছে এফ প্রাইম, এফ প্রাইম। এখন আমরা কিন্তু এই জিনিসটা জানি যে ভাইয়া ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমাকে যদি কেউ নর্মাল ফ্রিকোয়েন্সির ব্যাপারে জিজ্ঞেস করে, তাহলে কি? ভি বাই ল্যামডা। সো এই একটা জিনিস আমরা জানি, বুঝি, এটা আমরা একটু মার্ক করে রাখলাম যে নর্মাল ফ্রিকোয়েন্সিটা আসলে কত হয়। এখন দেখেন, আমরা যখন এফ প্রাইম বের করতে যাব, তখন আসলে কি আসবে? ভি প্রাইম বাই ল্যামডা প্রাইম, ওটার সাথে কম্পেয়ার করি। তাহলে খেয়াল করেন তো ভাইয়া, আমাদের ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইমটা কি কোনো চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে না, ল্যামডা প্রাইমটা যা ছিল তাই থেকে যাবে। কিন্তু বেগটা, মানে আমি একটা কম্পাঙ্ক বের করতে হলে কি করা লাগে? আমার কম্পাঙ্ক যদি বের করতে হয়, তাহলে আমাকে তরঙ্গের বেগকে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে। তাহলে ও শুরুতে যেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ছাড়ছে, যাওয়ার পরেও কিন্তু ওইখানে একই তরঙ্গ দৈর্ঘ্যই সে ফেস করবে। কিন্তু যেটা হইছে, এই তরঙ্গটা যখন ওর কাছে পৌঁছাবে, এখান থেকে তরঙ্গটা বের হয়ে এইখান পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা আগে লাগতো, এখন কি সময়টা আরো কম লাগবে। কেন কম লাগবে? বিকজ ও তো কাছাকাছি চলে আসতেছে। ধরেন আপনি এখান থেকে একটা ওয়েভ ছুঁড়ে মারলেন, একটা ওয়েভ ছুঁড়ে মারলেন,
যদি ও স্থির থাকতো, এটা তো স্থির ধরেই নিছি প্রথম কেসে, ও যদি স্থির থাকতো তাহলে কি এইটা দেখা যেত যে হয়তো 10 সেকেন্ড পরে যে ওকে আঘাত করছে, কিন্তু ও যদি দৌড়াইতে শুরু করে তাহলে কি দেখা যাবে 10 সেকেন্ড লাগবে না, 8 সেকেন্ড পরই ও যায় ওকে আঘাত করতে পারবে। তাহলে তরঙ্গটা কত বেগে ওর কাছে পৌঁছাচ্ছে এই বেগটা কি আগের থেকে বেড়ে গেছে, বেড়ে না গেলে তো সে আগে ওর কাছে পৌঁছাইতে পারতো না। সো এই লোকটা সামনে চলে আসার অর্থ হচ্ছে তরঙ্গটা যেই বেগে ওর কাছে পৌঁছাচ্ছে আপাতভাবে সেই বেগটা বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে কি ভি প্লাস ভিও, ভি প্লাস ভিও, কারণ এখন একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ বা তরঙ্গটা কতটুকু সময় ওর কাছে পৌঁছাইছে, টাইমটা কমে যাওয়ার অর্থ বেগটা বেড়ে গেছে, এবং বেগটা কখন বাড়া সম্ভব যখন দুইটা যোগ হবে, যদি বিয়োগ হইতো তখন আসলে কি হইতো বেগটা কমে যেত। আচ্ছা, এখন তাহলে আপনি চিন্তা করেন ভি প্লাস ভি ল্যামডা, সরি ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার এই মানটা আমরা কোথা থেকে নিতে পারি, ল্যামডার এই মানটা দেখেন আমরা এখান থেকে নিতে পারি, ল্যামডা মানে কি ভি বাই এফ, এটাকেও চাইলে গ্রিন মার্ক করতে পারেন। সো এই মানটাই আমরা এখন এখানে ইউজ করব, এই মানটাই আমরা এখন ইউজ করব। ইউজ যদি করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ। তাহলে এবার একটু সাজাই লিখি, দেখেন সাজাই লিখলে কি আসে, তাহলে এফ প্রাইম, এফ প্রাইম এটা সমান সমান আসে ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই ভি ইনটু এফ, এই আসছে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, তাহলে দেখেন আগে ছিল শুধু এফ, এখন ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই এফ মানে 1 প্লাস ভি নট বাই ভি, তার মানে কি এখন আগে তুলনায় ফ্রিকোয়েন্সিটা বেশি ফিল হবে। তো আমরা একটু আগে বলতেছিলাম না যে গুলি যখন আমার কাছে আসবে, আমি যদি গুলির দিকে দৌড়ে আসি আমি তখন কি বেশি স্পিডে গুলি খাবো, মানে গুলি খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক ওইটাই কিন্তু হয়েছে আমাদের ম্যাথমেটিক্যালি, আমরা এক্স্যাক্টলি সেম জিনিস পাইছি। তাহলে এখানে দুইটা জিনিস, এফ প্রাইম মানে ভি প্রাইম বাই ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইম চেঞ্জ হচ্ছে না। এখন আমাকে যদি বলেন ভাইয়া ল্যামডা প্রাইম কেন চেঞ্জ হচ্ছে না, তাহলে ব্যাপারটা একটু এইভাবেও কিন্তু চিন্তা করতে পারেন, যে ধরেন এইটা হচ্ছে আপনার সোর্স, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার সোর্স, তাহলে এইখান থেকে ধরেন আপনার হচ্ছে কি আহ একটু ধরি, এইরকম কিছু একটা বের হচ্ছে, ঠিক আছে। এখন আপনি হচ্ছে ধরেন অবজারভার, এখন আপনি যখন এইটার দিকে আগায় আসবেন, আপনি যখন এইটার দিকে আগায় আসবেন, এই তরঙ্গটার দিকে যখন আপনি আগায় আসবেন, আপনি যদি এখান থেকে একটু পর আগায় এখানে চলে আসেন, এখনো কিন্তু আপনি আগের মতোই ওয়েভ পাবেন। আগের মতো ওয়েভ পাওয়ার অর্থ কি আমি একটু বুঝায় বলি, মানে আপনি যখন হচ্ছে একটা বুলেট, বুলেট কিন্তু আপনার একটা শক্তি নিয়ে আসে, তাই না, বুলেট একটা শক্তি নিয়ে আসে। তো আপনি যখন বুলেটের দিকে দৌড় দিবেন, বন্দুকের দিকে দৌড় দিবেন, আপনি হয়তো আগে তুলনায় বেশি জোরে হচ্ছে বা বেশি স্পিডে বুলেটটা খাচ্ছেন, কিন্তু ওই বুলেটটার মধ্যে যেইটুকু শক্তি আছে সেইটুকু শক্তি নিয়েই কিন্তু সে আপনাকে আঘাত করবে। মানে একটা বুলেট ধরেন হচ্ছে 10 জুল শক্তি নিয়ে আঘাত করতে পারে, আপনি যদি ওর দিকে দৌড়েও যান, প্রতি আগে হয়তো 1 সেকেন্ড পর পর একটা বুলেট খাইতেন, এখন হয়তো 0.8 সেকেন্ড পর পরও একটা বুলেট খাবেন, ব্যাপারটা একটু ফাস্ট হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। কিন্তু আগেও প্রতিটা বুলেট এসে যখন আপনাকে ধাক্কা মারতো, আপনার ফিল হইতো যে 10 জুল পরিমাণ শক্তি নিয়ে কিছু একটা আমাকে ধাক্কা মারছে, এখনো আপনাকে ফিল হবে 10 জুল পরিমাণ শক্তি নিয়ে কিছু একটা ফিল হয়েছে। ঠিক একই রকম ভাবে এই লোকটাও যখন সামনের দিকে আগাবে, সে হয়তো আগের থেকে বেশি রেটে, বেশি ফ্রিকোয়েন্সিতে তরঙ্গটা তার কাছে পৌঁছাচ্ছে, বাট সে তরঙ্গর যে কি বলে, তরঙ্গর যে সে শক্তিটা সেটা অলমোস্ট সেম ফিল, শক্তি এখানে বলা যাবে না, কারণ আপনার আপাত ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যায়, আপাত ফ্রিকোয়েন্সির সাথে আবার তীব্রতার একটা রিলেশন আছে, এটা আপনারা জানেন যে আই সমানুপাতিক এফ স্কোয়ার, ওইটার একটা রিলেশন আছে, ওই রিলেশনে যাব না, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এরকম যে বন্দুকের গুলির ক্ষেত্রে যেমন গুলিটা সেমই ফিল করতেছিল, ঠিক একই রকম ভাবে ও যখন সামনের দিকে আগায় যাবে, ও শেপটা একই রকম শেপই সে ফিল করতে থাকবে। মানে ও কিন্তু এমন হবে না যে ও এই দিক থেকে কাছাকাছি চলে আসতেছে ফলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে গেল, কম ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জিনিস পাইছে বা বড় তরঙ্গ দৈর্ঘ্যের কিছু একটা পাইছে, এরকম হবে না, জাস্ট একই জিনিস আগে সে একটু পরে পরে ফিল করতো, এখন সে একটু আগে আগে সেটা ফেস করবে। এই জায়গায় জাস্ট পার্থক্য হবে, এই কারণে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল সেটাই সে ফেস করবে, আর একটু সামনে যখন সে আগাবে তখনও সে একই জিনিসই ফেস করবে, এই জায়গায় কোনো চেঞ্জ আসবে না।
চেঞ্জ হবে কি, সে কত বেগে সেই জিনিসটাকে কাছে পাচ্ছে, কত ফ্রিকোয়েন্সিতে পাচ্ছে, সেই জায়গায় চেঞ্জ আসবে। সো এইটার উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা দাঁড় করায় ফেলতে পারলাম। তো প্রথম ক্ষেত্রে আমরা ধরছি সোর্সটা হচ্ছে স্থির আর অবজারভার হচ্ছে গতিশীল। এখন আমি জানি অনেকে বলবেন যে ভাইয়া যদি অবজারভার এই দিকে না এসে সোর্স থেকে দূরে চলে যেত তখন কি হতো, তখন জাস্ট কি এখানে প্লাস ভি নটের জায়গায় মাইনাস ভি নট ইউজ করতাম। ঠিক আছে, জাস্ট প্লাস ভি নটের জায়গায় মাইনাস ভি নট। বাট আমরা আসলে এইভাবে করি না, আমরা যেটা করি সূত্রটা অ্যাজ ইট ইজ রাখি, যেইভাবে ধরে রাখছি যে সোর্স অবজারভারের মানে সোর্সের দিকে অবজারভার আসছে সেভাবেই সূত্রটাকে প্রতিপাদন করা হয়। কিন্তু যদি কখনো আমার অঙ্কের মধ্যে দেখানো হয় যে না সোর্সটা থেকে অবজারভার কাছে না এসে আরো দূরে চলে যাচ্ছে অবজারভার, তখন যেটা করা হয় জাস্ট ওই ভি নটের জায়গায় মানটা প্লাস না বসায়, ধরেন ভি নটের মান হচ্ছে 5 মিটার/সেকেন্ড, তখন +5 না বসায় -5 ইউজ করা হয়, আর কিছুই না। তাহলে ফার্স্ট কেস চলে গেল। এবার হচ্ছে আমরা সেকেন্ড কেসটা দেখব। সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসটা হচ্ছে এরকম। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সোর্সটাকে আমরা গতিশীল বানায় ফেলবো। এই হচ্ছে আমার সোর্স। সোর্সটা একটা বেগে যাচ্ছে, এটা তরঙ্গ মানে সোর্স, তরঙ্গের বেগ হচ্ছে ভি আগের মতোই। আর সোর্সটা কত বেগে যাচ্ছে, সোর্সের এবার একটা বেগ থাকবে, এটাকে আমরা ভিএস বললাম। আগেরটার সাথে মিলাই দিই তাহলে বেটার হবে, আগেরটাকে আমরা এইভাবে দিছি না, এইভাবে দিচ্ছি, সমস্যা নেই। তো এইটা হচ্ছে সোর্সের বেগ, এবার সোর্সটা একটা বেগে যাচ্ছে ভিএস। আর অবজারভারের কথা যদি চিন্তা করি, এই হচ্ছে অবজারভার আছে। সো অবজারভারের বেগ যদি আমি চিন্তা করি ভিও, সেটা হচ্ছে এবার 0 ধরে নিলাম। আর ভি তো তরঙ্গের বেগ, এটা আপনারা জানেন। তো এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, আর ওর কানে যেটা ফিল হবে সেটা হচ্ছে এফ প্রাইম। তো আবারও আগের মতো সেম কাহিনী আমি রিপিট করতেছি। তো আবারও সেম জিনিস, আমরা জানি v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এখান থেকে আমরা পেয়ে যাই আগের মতোই যে ভাইয়া নর্মাল এফ যদি বলেন তাহলে ভি বাই ল্যামডা, বা যদি নর্মাল ল্যামডা আমার কাছে জানতে চান সেটা আমার কি, বা আপনি যদি বলেন যে ভাইয়া আমাদের এখান থেকে, আচ্ছা এখান থেকে কি বের করা লাগে সেটা আমরা একটু পরে দেখতেছি, বাট আপাতত আমরা যেইটুকু বের করছি এটা মার্ক করে রাখি। এই যে এটা মার্ক হয়ে গেছে, ডান। তো আমরা আপাতত নর্মাল ফ্রিকোয়েন্সিটা মার্ক করে রাখলাম। এবার আমরা যেটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, আমাদের তো লাগবে হচ্ছে কি এফ প্রাইম। এফ প্রাইম মানে কি পরিবর্তিত বেগ আর পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য। সো প্রথম কেসে যেটা ছিল, ফার্স্ট কেস যেটা আমরা বলছি যে আমার সোর্সটা স্থির, পর্যবেক্ষকটা বা হচ্ছে অবজারভারটা হচ্ছে সোর্সের দিকে দৌড়ে আসতেছিল। এবার আমরা যেটা বলছি না ভাইয়া, অবজারভারটা স্থির, সোর্সটা হচ্ছে একটা বেগে দৌড়াচ্ছে। তা সোর্সটা সাউন্ড তৈরি করতে করতে, মানে এই সোর্সটা যেটা করতেছে, এই সোর্সটা সাউন্ড তৈরি করতে 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 সামনের দিকে দৌড়াচ্ছে। তাহলে এই দৌড়ানোর বেগ বা সোর্সের বেগ সেটা হচ্ছে ভিএস। এখন ওর কাছে যে ফ্রিকোয়েন্সিটা যখন পৌঁছাবে, তরঙ্গটা যখন পৌঁছাবে, তখন ফ্রিকোয়েন্সিটা কত মনে হবে, এফ প্রাইম ইকুয়ালস টু ভি প্রাইম বাই ল্যামডা প্রাইম। সো এইবার কি হবে, এইবার হচ্ছে ভাইয়া ওর ভি প্রাইমটা ভি থাকবে, ভি প্রাইমটা চেঞ্জ হবে না। এইবার হচ্ছে ওর ল্যামডা প্রাইমটা চেঞ্জ হয়ে যাবে। এবার কি বললাম ভাইয়া, এবার ওর ভি প্রাইমটা চেঞ্জ হবে না, এটা ভি থাকবে, ল্যামডা প্রাইমটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে সেটা একটু বলবো। তো ফার্স্ট অফ অল ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে এফ ল্যামডা। তো এটা তো আমরা আসলে ওইখান থেকেই পেয়ে গেছিলাম। সো এই জিনিসটা আমরা চাইলে বসায় ফেলতে পারি বা ইউজ করতে পারি। তো আমরা ভি এর ভ্যালুটা জাস্ট বসাইলাম, ল্যামডাটা কত হবে সেটা একটু চিন্তা করব যে ল্যামডাটা কেন চেঞ্জ হচ্ছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা একটা জটিল প্রসেস, আমরা একটু এভাবে চিন্তা করি প্রথমে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট।
ধরলাম এরকম। সো আমি ধরেন তরঙ্গটা এইভাবে নিচ্ছি, প্রপার মার্কিং হয় নাই মনে হয়। আচ্ছা, এরকম কিছু একটা। আচ্ছা, এখন চিন্তা করেন আপনাকে যদি বলা হয় যে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, আপনি নিশ্চয়ই খুব সিম্পলি বলবেন যে ভাইয়া এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, বা হ্যাঁ এইটুকু ধরেন, আপনি বললেন যে ভাইয়া এইটুকু হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এইটুকু আপনি তরঙ্গ দৈর্ঘ্য নর্মালি বলবেন। এখন দেখেন একটু জটিল চিন্তাটা এরকম যে এইখানে হচ্ছে সোর্সটা, ধরেন আমি এভাবে বললাম এটা হচ্ছে সেই সোর্সটা, এইটা হচ্ছে সোর্স। এখন কিছু সময় পর, কিছু সময় পর চিন্তা করেন যে কিছু সময় পর যে ঘটনাটা কি দাঁড়াবে, কিছু সময় পর আমার আগে কি হইতো, যদি সোর্সটা ফিক্স থাকতো তরঙ্গটা সামনের দিকে আগায় যাচ্ছে, এরকম আগায় যাচ্ছে। এখন যেটা হবে, আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ দৈর্ঘ্যটা আপনার আসলে কত, তরঙ্গ দৈর্ঘ্যটা আপনি বলতে পারেন না যে ভাইয়া তরঙ্গের বেগ ইনটু পর্যায়কাল। কারণ কি, ওই যে আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাই না? তাহলে তরঙ্গটা কত বেগে যাচ্ছে, তরঙ্গের বেগ। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে হলে কতটুকু সময় লাগে, পর্যায়কাল। তাহলে আপনি বলতে পারেন ল্যামডা ইকুয়ালস টু ভিটি, সেটাই না হয় আপনি লিখলেন। কিন্তু আপনি চিন্তা করেন তো ভাই, যদি সোর্সটা একটু সামনে আগায় যায়, সোর্সটা যদি একটু সামনে আগায় যায়, তখন কি হবে, একটু পর কাহিনী যেটা হবে, সোর্সটা ধরেন এইরকম একটা জায়গায় চলে আসলো, তাহলে এইখানে সে একটা দূরত্ব পাড়ি দিল, সেই দূরত্বটা কত, এই ক্যাপিটাল টি সময় সেই যে দূরত্ব পাড়ি দেয় সেটা হচ্ছে ভিএস ইন্টু ক্যাপিটাল টি। তাহলে ব্যাপারটা কি হলো, এখন এইটুকু জায়গার মধ্যেই, এইটুকু জায়গার মধ্যেই কি তরঙ্গ দৈর্ঘ্যটা চলে আসলো না, এইটুকু জায়গার মধ্যেই তরঙ্গ দৈর্ঘ্যটা চলে আসলো। তাহলে এখন আপনার এই তরঙ্গ দৈর্ঘ্যটা, আপাত তরঙ্গ দৈর্ঘ্য মানে এটাকে, বা এফেক্টিভ তরঙ্গ দৈর্ঘ্য যাই বলেন না কেন, সেটা আসলে কত থাকবে, টোটাল এই ভিটি থেকে আপনার কি বাদ দিতে হবে, ওই যে কতটুকু সামনে গাইছে ভিএস ইন্টু টি, এটা বাদ দিতে হবে। বাদ দিলে কি থাকে, ভি মাইনাস ভিএস ইন্টু টি। আবার টি কে আপনারা কি লিখতে পারেন, টি কে লেখা যায় হচ্ছে এরকম, আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু 1/t, বা আমরা এটাও বলতে পারি টি ইজ ইকুয়ালস টু 1/f। সো আপনি চাইলে বলতে পারেন ভি মাইনাস ভিএস ডিভাইডেড বাই এফ, এটা বলতে পারেন। তাহলে খেয়াল করেন ঘটনাটা কি দাঁড়ালো, তরঙ্গ দৈর্ঘ্যটা নরমালি যাচ্ছে, আপনি এইখান থেকে যেটা ছুঁড়ে মারছেন, এখান থেকে যেটা ছুঁড়ে মারছেন ওইটাকে তো আর আপনি আটকাইতে পারবেন না, ওটা তো যেমনে আছে অমনে যাচ্ছেই। তো ক্যাপিটাল টি সময় পর ওই তরঙ্গটা এইখান পর্যন্ত যায় পৌঁছাবে, কিন্তু ততক্ষণে সোর্সটা কি এখানে চলে আসছে। তাহলে সোর্স থেকে আপনার প্রথম, সোর্স থেকে আপনার প্রথম যেই কি বলবো, আমাদের আসলে কি বলি, আমরা বলি যেটা, যে সোর্স থেকে আরেকটা জিরো, আরেকটা জিরো সরণের বিন্দুর পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এভাবে আমরা বলে থাকি। তাহলে সোর্সটা নর্মালি স্থির অবস্থায় এখানে থাকে, জিরো সরণের সেকেন্ড পয়েন্টটা এখানে থাকে, এদের মাঝখানে এইটুকু থাকে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু আপনার যখন সোর্সটা সামনে আগায় আসছে, তখন এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ওই তরঙ্গটা তো আগে, মানে সোর্স থেকে তো আগে নীল কালারটা ওয়েভটা নিকৃত হয়েছে, ও নিজের মতোই আগাচ্ছে, ওকে আর আপনি আটকাইতে পারবেন না, ক্যাপিটাল টি সময় পর ও এখানেই পৌঁছাবে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, সোর্সটা এখন আর টি সময় পর এখানে নেই, একটু সামনে আগায় গেছে, তাহলে সোর্স আর এই জায়গাটার মাঝে ডিস্টেন্সটা এখন কমে হয়ে গেছে কত, ভিটি মাইনাস বিএসটি। এবং সোর্স এবং এই পয়েন্টটার মাঝখানে দূরত্ব যেটা, সেই দূরত্বটাকে আমরা হচ্ছে আপাত তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তো সেইটা আসছে হচ্ছে এই রকম। সো এই মানটা ল্যামডা এফেক্টিভ যেটা বলছে, এটাকে আমরা ল্যামডা প্রাইম বলে থাকি। সো ল্যামডা প্রাইমের আমরা যে মানটা পেলাম, সেই মানটা এই রকম চলে আসলো। তো এই মানটাই হচ্ছে আমরা পরে আগের স্লাইডে বসাবো, সেটা হচ্ছে বি মাইনাস ভিএস ডিভাইডেড বাই এফ। তাহলে আমরা এখান থেকে দেখেন কি পাচ্ছি, আমরা চাইলে উপরের ওই ভিটাকে আমরা যদি এই লাইনটা নাও লিখি সমস্যা নেই, তাহলে আমরা এখন কি পাচ্ছি, ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ভিএস
আর এফটা হচ্ছে উপরে চলে গেল। বর্তমানে সূত্রটা আসছে হচ্ছে এই রকম, যে ভাইয়া ভি এফ প্রাইম ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ভিএস ইন্টু এফ। এখানে আমার সোর্সটা কোন দিকে আগায় যাচ্ছিল, অবজারভারের দিকে আগায় যাচ্ছে, সেটা ধরে যে সোর্সটা আগায় যাচ্ছে অবজারভারটা স্থির আছে, ওই কেসে হচ্ছে আমরা এই জিনিসটা চিন্তা করছি। আরেকটা ওয়েতে মানে এখানে তাহলে ঘটনাটা কি দাঁড়াইছে, আগের কেসে যখন আমরা কাজ করতেছিলাম তখন আমাদের ল্যামডাটা সেম ছিল, কারণ আমি যখন ওইখান থেকে সামনে আসবো আমি একই জিনিসই ফেস করতেছি, একই তরঙ্গ দৈর্ঘ্য একই শেপ গুলাকে আমি অতিক্রম করছি, জাস্ট একটু দ্রুত অতিক্রম করতেছি, তাই ভিটা চেঞ্জ হয়ে গেছিল। মানে এইভাবে যেই শেপটা ফেস করতেছিলাম সেই শেপটাই ফেস হয়েছে আমার। ধরেন হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু দূরত্ব, সেই ততটুকু দূরত্ব পার করে করেই আমি বুলেটগুলা ফেস করতেছিলাম, বাট আমি একটু দ্রুত আগাচ্ছিলাম কারণ মাঝখানে আপেক্ষিক গতিটা বেড়ে গেছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এখন হচ্ছে বর্তমানের কেইজে কি হয়েছে ভাইয়া, বর্তমানের কেইজে ভেলোসিটিটা সেমই আছে। কারণ দেখেন আমি যখন তরঙ্গটা থেকে, আমি যখন হচ্ছে সোর্স থেকে তরঙ্গটা ছুটছি, আমি দৌড়ে যাই আর না যাই এই ব্যাপারটা জাস্ট একটু খেয়াল করেন। আমি দৌড়ায় যাই আর না যাই, তরঙ্গের প্রথম এইখান থেকে যে পয়েন্টটা আমি ছুটছি, আমি দৌড়ায় আমি যদি স্থির থাকি তাও ওর কাছে যে যখন পৌঁছাবে, আমি যদি দৌড় দিই তাও কি এই পয়েন্টটা যে ওর কাছে কি তখনই পৌঁছাবে না? দেখেন খেয়াল করেন ব্যাপারটা কিরকম। আমি একটু এই কথাটা এইভাবে বলি, ওই যে একটু আগে বুলেটের এক্সাম্পল দিছিলাম আমরা, বুলেটের এক্সাম্পলটা কই ছিল, এই যে এইখানে বুলেটের এক্সাম্পল ছিল। ধরেন আমি এইটাকে বললাম, আমি এইটাকে বললাম হচ্ছে 1 নাম্বার বুলেট, প্রথম যে বুলেটটা, ধরেন আগে তো আরো কিছু আছে, ধরেন এটা হচ্ছে ধরলাম 1 2 3 4 5 6 7, 7 নাম্বার বুলেট, ধর এটা 7 নাম্বার বুলেট। হ্যাঁ, সপ্তম বুলেটটা আমি যখন ছুটছি, অবজারভার স্থির আছে, ধরলাম অবজারভারটা স্থির, আমি 7 নাম্বার বুলেটটা ছুটছি, ধরলাম যে এইখান থেকে একটা বুলেট এখানে যেতে 10 সেকেন্ড টাইম লাগে। কি বললাম ভাইয়া, 10 সেকেন্ড টাইম লাগে ধরলাম। এখন চিন্তা করেন তো ভাইয়া, সোর্সটা যদি স্থির থাকে তাও সপ্তম বুলেটটা ওর কাছে পৌঁছাইতে কি 10 সেকেন্ড টাইমই লাগবে। আবার সোর্সটা যদি দৌড়ানো শুরু করে তাও কি 10 সেকেন্ড পরে যাই পৌঁছাবে। সোর্সটা তো আর ওই তরঙ্গের মতো বুলেটের মতো এত স্পিডে যেতে পারবে না, সোর্সটা হয়তো তার থেকে আরো অনেক কম স্পিডে যাবে, হয়তো সোর্সের ওই অবজারভারের কাছে পৌঁছে যেতে 100 সেকেন্ডও লাগতে পারে। বা সেটা যাই হোক না কেন, সপ্তম বুলেটটা ওর কাছে যে 10 সেকেন্ড পরেই পৌঁছাবে, সেটা ও স্থির থাকুক ও গতিশীল থাকুক এটা নিয়ে কোনো টেনশন নাই। যেহেতু এখান থেকে সপ্তম বুলেটটা ওর কাছে যে পৌঁছাইতে অলওয়েজ 10 সেকেন্ড টাইমই নিচ্ছে, মানে পৌঁছানোর টাইমটা সেম, তার মানে অবশ্যই বেগটাও সেম ছিল। তাহলে বেগটা যে সেম এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, কারণ এই বুলেটটাকে একই পরিমাণ দূরত্ব পাড়ি দেওয়া লাগতেছে, এই বুলেটটাকে হচ্ছে কি লাগতেছে, একই সময়ই লাগতেছে ওর কাছে যেতে। তাহলে দূরত্ব সেম, সময় সেম, দূরত্ব বাই সময়, বেগটাও সেম। তো বেগের আসলে কোনো চেঞ্জ এই জায়গায় হচ্ছিল না, বেগের কোনো চেঞ্জ এখানে হচ্ছিল না, ভি প্রাইমের জায়গায় ভি রেখে দিচ্ছি। তাহলে চেঞ্জটা কোথায় আসছে, চেঞ্জটা হয়ে গেছে ল্যামডাতে। কিভাবে ল্যামডাতে চেঞ্জ হয়েছে, আমি একভাবে বলছি যে নর্মালি কি হয়, প্রথম যেখান থেকে বের হইছে, যেখান থেকে আমি নির্গমন করছি, ওইখান থেকে 360 ডিগ্রি দশা পর যখন আবার হচ্ছে সে একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করে, ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব ওইটাই কি নর্মালি ল্যামডা থাকে। ল্যামডা মানে ভি, ভি ল্যামডা বলতে পারেন হচ্ছে ভি বাই এফ বা ভিটি যাই বলে না কেন, এস ইকুয়ালস টু ভিটি। তো টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাইলে আমরা দূরত্বটা এস পাই হচ্ছে ল্যামডা। কিন্তু এখন যেহেতু সোর্সটা একটু সামনে চলে আসছে, তাহলে আমি এখন এখান থেকে স্টার্ট এবং তার 360 ডিগ্রি পরের মানে একই দিক থেকে একই বিন্দু কে অতিক্রম করছে এরকম পয়েন্ট, তাদের মাঝখানে দূরত্বটা হয়ে গেছে এইটুকু, এটাই এখন আমার এফেক্টিভ ল্যামডা। এটা আমরা পাইছি ভিটি মাইনাস ভিএসটি, এইটুকুকে বাদ দিছি জাস্ট যে ও কতটুক সামনে গাইছে ক্যাপিটাল টি সময়। তাহলে আমার ভি মাইনাস ভিএস ইন্টু ক্যাপিটাল টি থাকে, টিটাকে উল্টাইলে এফ হয়। তো এই ল্যামডার মানটা এখানে জাস্ট বসাই দিছি, এটা আমি পেয়ে গেছি। তাহলে এখানেও একটা কোশ্চেন থাকতে পারে আপনার যে ভাইয়া আমি তো দেখতেছি যে সোর্সটা হচ্ছে অবজারভারের কাছে আসতেছে, যদি দূরে চলে যাইতো, দূরে চলে যাইলে জাস্ট আমরা সূত্র সেমই রাখতাম, যদি কাছে আসে, কাছে আসে ধরেন বললো যে 5 মিটার পার সেকেন্ড বেগে কাছে আসে, তাহলে এই সূত্রের মধ্যে আমি বসাইতাম ভি মাইনাস 5। আর যদি আমার দূরে সরে যায় অবজারভার থেকে, তাহলে আমরা কি লিখবো, ভি মাইনাস, তারপর ভিএস এর জায়গায় লিখতাম -5। সো জাস্ট ভিএস বা ভি নট মান বসানোর সময় আপনি
একটা আরেকটার কাছাকাছি আসলে প্লাস বসাবেন, একটা একটা থেকে দূরে চলে গেলে মাইনাস বসাবেন। এবার আসেন থার্ড কেস। থার্ড কেসটা কিরকম? থার্ড কেস হচ্ছে এইরকম, আপনার সোর্স আছে, সোর্সের বেগ আছে vs, আপনার অবজারভার আছে, অবজারভারেরও বেগ আছে vO, আর তরঙ্গত্ব একটা বেগ আছে v, সাথে সাথে আপনার এইখানে ধরেন ফ্রিকোয়েন্সি যেটা বের হচ্ছে f, আর ওর কাছে যে ফ্রিকোয়েন্সিটা পৌঁছাচ্ছে এটা হচ্ছে f প্রাইম। এবার যদি আপনাকে বলে যে ভাইয়া f প্রাইম কত, f প্রাইম কত, তাহলে f প্রাইম তো v প্রাইম ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তো ফার্স্ট অফ অল খেয়াল করেন, যেহেতু অবজারভার ওর দিকে দৌড়ায় আসতেছে, অবজারভার ওর দিকে দৌড়ায় আসতেছে, তার মানে কি অবশ্যই বেগটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এটা ওই যে একটু আগে আমরা গুলির এক্সাম্পলটা দিয়ে দেখছিলাম। সপ্তম গুলিটা যদি আমি এখান থেকে ছুঁড়ে মারি, সোর্স স্থির থাকুক বা সোর্স গতিশীল হোক, ডাজেন্ট ম্যাটার, সপ্তম গুলিটা ওর কাছে যদি আগে 10 সেকেন্ড টাইম লাগে, তখনও 10 সেকেন্ডই টাইমই লাগবে, ও গতিশীল হোক বা না হোক সোর্সটা। কিন্তু অবজারভার যদি ওর দিকে দৌড়ায় আসে, তখন আগে যদি অবজারভার স্থির থাকাকালীন অবজারভার যখন স্থির, তখন সপ্তম বুলেটটা যদি ওর কাছে যেতে 10 সেকেন্ড টাইম লাগে, এখন তো অবজারভার একটু আগায় আসছে, দৌড়াচ্ছে, যেহেতু কাছে আসছে, তখন কি 10 সেকেন্ডের আগেই অবজারভার ওর কাছে পৌঁছে যাবে। তাহলে দ্রুত পৌঁছানো মানে কি বেগটা একটু বেশি মনে হবে এফেক্টিভ। তার মানে এখানে আমি বেগের জায়গায় যেটা লিখবো, সেটা হচ্ছে পরিবর্তিত বেগ। পরিবর্তিত বেগ কত হয় আমরা একটু আগে দেখে আসছি, v প্লাস v নট। আর ল্যামডাটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার এই সপ্তম বুলেটটা ছোড়ার পর ও যদি দৌড়াইতে শুরু করে, তাহলে এফেক্টিভ দূরত্ব সোর্স এবং সমদশা সম্পন্ন আরেকটা বিন্দু একই দিক থেকে ওই মেইন পয়েন্টকে বা জিরো দশাকে অতিক্রম করার বিন্দুটা, বা একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করা পর্যন্ত যে দূরত্বটা, ওই দূরত্বটা এফেক্টিভটা কমে যায়। কমে যাওয়ার কারণে এটা হয়ে যাবে কত এখন, ওই যে একটু আগে যেটা ইউজ করছিলাম, v মাইনাস vs বাই f। তো এটা বসবে v মাইনাস vs ডিভাইডেড বাই f। তাহলে যদি আমি একত্রে লিখি তাহলে কি হবে, v প্লাস v নট v মাইনাস vs ইন্টু f। তাহলে এইটাই সেই সূত্র, যেই একটা সূত্র দিয়ে সবকিছু কভার হয়ে যায়, অর্থাৎ f প্রাইম ইজ ইকুয়ালস টু v প্লাস vo v মাইনাস vs ইন্টু f। এই সেই সূত্র, যেই সূত্র দিয়ে আপনার সবকিছু কভার হয়ে যাবে। এই সূত্রের মধ্যে কি, যদি অবজারভার স্থির থাকে তাহলে ভি ওটাকে জিরো বানাই দিবেন, সোর্স স্থির vs কে জিরো বানাই দিবেন। মাথায় রাখবেন একটা জিনিস, যদি অবজারভার বা সোর্স পরস্পরের দিকে আগায়, তবে সূত্রে ভি ও বা vs পজিটিভ ইউজ করব, অন্যথায় লেখার তো জায়গা নেই, কোথায় লিখবো? আর বিপরীত দিকে হলে আর পরস্পর থেকে দূরে সরে যেতে গেলে, এখানে লেখা যাবে না আসলে, পরের অংশটা ভাইয়া একটু উপরে লিখতেছি যেহেতু জায়গা শর্ট আমার। ওকে, যদি পরস্পর থেকে দূরে সরে যায়, তবে vs বা vo নেগেটিভ ইউজ
করব। তাহলে এই হচ্ছে কিছু ব্যাপার ভাইয়া বলে দিলাম, এটা সূত্র। আমরা দুই একটা ম্যাথ দেখি, তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ম্যাথ 1, তো এটা ম্যাথ 1 না, এটা হচ্ছে P41। আমরা তো 40 পর্যন্ত গেছিলাম, এটা হচ্ছে 41 নাম্বার। ফ্ল্যাট একটি ট্রেন 200 হার্জ এর হর্ন বাজাতে বাজাতে 20 মিটার পার সেকেন্ড বেগে প্ল্যাটফর্মের দিকে আসছে। এক, প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির নিকট শব্দটি কত হার্জ মনে হবে, শব্দটি কত হার্জ মনে হবে। এবং 2, ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবার সময় কত হার্জ মনে হবে। ঠিক আছে, তো দুইটা জিনিস বললাম, দুইটা কোশ্চেন আসলে এটার মধ্যে ছিল, দুইটা পার্ট। তো প্রথম পার্টটা দেখেন, প্রথম পার্টটা হচ্ছে আমরা যদি করি, আমাদের সূত্র কি, এফ প্রাইম ইজ ইকুয়ালস টু ভি প্লাস ভি নট ভি মাইনাস ভি এস ইন্টু এফ। তো আমরা সলভ করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে বলে দিছে, ধরেন আমাকে এটা জিনিস বলা থাকবে, ভি ইজ ইকুয়ালস টু 340 মিটার পার সেকেন্ড, মানে শব্দের বেগ আমাকে দেওয়া থাকবে। তো আমি এখানে বসাতে পারি 340, এখানেও 340। অবজারভারের বেগটা 0, কারণ প্ল্যাটফর্মে লোকটা দাঁড়ায় আছে, লোকটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে, মানে ঘটনাটা কিরকম, ধরেন এই হচ্ছে অবজারভার আর এই হচ্ছে ট্রেনটা ওর দিকে দৌড়ায় আসতেছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এইখানে আমার বুঝতে হবে যে আমি যে সূত্রের মধ্যে যা আছে ওইভাবেই বসাবো। দেখেন সূত্রের মধ্যে ভি প্লাস ভি নট বসাইছি, লোকটা তো স্থির আছে এই জন্য ওর জায়গায় 0 বসাইছি। এফ কত ছিল, এফ ছিল হচ্ছে 200 হার্টজ, তো এখানে 200 বসাই দিলাম। ভিএস, এই মাইনাসটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা আমার কোনো হাত নাই। এখন ভিএস বসাবো, ভিএসটা কত দেওয়া, 20 মিটার পার সেকেন্ড, কি প্লাস বসাবো না মাইনাস বসাবো। যদি অবজারভারের কাছাকাছি আসতে চায়, ট্রেনটাকে অবজারভারের কাছাকাছি আসতেছিল, তখন কি হবে, তখন হচ্ছে সূত্রের মধ্যে প্লাস বসাবো, অর্থাৎ একজন একজনের নিকটে আসতে থাকলে প্লাস বসাবো। অর্থাৎ এখানে তখন হবে কত, ভিএস এর মানটা যদি আলাদাভাবে চিন্তা করি, দেখেন ভিএস এর মানটা আলাদা হবে 20, ভিএস এর মানটা আলাদা চিন্তা করলে কত আসলো, 20। তাহলে এইখান থেকে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আমি বের করি অ্যান্সারটা কত আসে, 340 মানে হচ্ছে 34, আর এখান থেকে 20 গেলে 32 ইন্টু 200, 212.5 এত হার্জ। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। এবার আসি 2 নাম্বার কেসে কি হবে, আবারও সেম সূত্র, ভি প্লাস ভি নট ভি মাইনাস ভি এস ইন্টু এফ। এবার কি হচ্ছে ভাইয়া, এবার হচ্ছে ওই লোকটা অবজারভারটা তো অ্যাজ ইট ইজ দাঁড়ায় আছে, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বাইরের দিকে চলে যাচ্ছে, এখন ট্রেনটা দূরে চলে যাচ্ছে। তাহলে এখন তো ট্রেনের বেগটা এমন যে অবজারভারের থেকে সে প্রতি মুহূর্তে আরো দূরে সরায় যাচ্ছে। তাহলে এখন যেটা আমরা করব, এই জায়গায় কোনো সমস্যা নাই, 340, লোকটা স্থির দাঁড়ায় আছে, 340, এই মাইনাসটা সূত্রের মাইনাস,
ইন্টু 200 সবই সেম আছে, জাস্ট এইখানে যেটা হবে এই বেগের জায়গায় এখন আমরা দিব -20। কেন -20? কারণ এখন তো সোর্সটা কাছে আসতেছে না, অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এখন জাস্ট অ্যান্সারটা কি হবে? এখন অ্যান্সারটা হবে হচ্ছে আমার মানটা চলে আসবে 188। আমার মানটা চলে আসবে 188.89 এত হার্জ। তাহলে দেখেন আমার প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, যখন ট্রেনটা ওর কাছাকাছি আসতো প্ল্যাটফর্মের দিকে আসতেছিল তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা 200 থেকে বেড়ে 212 হয়েছে। এখন এটা কমে যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তখন আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, 188 হবে, 200 থেকে কম। এবং এইটা কিন্তু আমরা খেয়াল করছি, মনে আছে? ধরেন এটা আপনি প্রায় সময় দেখবেন, রাস্তাঘাটে আপনি দাঁড়ায় আছেন, বাসের জন্য ওয়েট করতেছেন, তখন দূর থেকে যখন একটা বাস আসে তখন, বা হচ্ছে বাসের থেকেও বেশি বুঝবেন হচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেন যখন বাজতে থাকে, তখন আপনি দেখছেন না, প্যা 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 এরকম শব্দ করে। বাট যখন দূর থেকে আসে তখন এটা এরকম বাড়তে থাকে না, প্যা 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 প্যা, মনে হয় যে আসার যে ফ্রিকোয়েন্সিটা মানে ওইটা মনে হয় যে বেড়ে যায়, প্যা 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 প্যা, এরকম দেখবেন বাড়বে, কম্পাঙ্কটা বেড়ে যায়। কিন্তু যখন ওটা দূরে সরে যায় তখন দেখবেন আবার কমতে থাকে, প্যা 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 প্যা। ব্যাপারটা এরকম হয়, দূরে সরে যায়, প্যা 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 প্যা, মানে কমে যায় আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা। সো ওই যে কানে আসে, আসার সময় ওই যে আমার দিকে আসতেছে তখন ফ্রিকোয়েন্সিটা বেশি মনে হয়, যখন আবার আমার থেকে চলে যাচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কমতে থাকে। সো ওই ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখলাম। এবার আমাদের পরের এক্সাম্পলটা কি হইতে পারে? 41 গেল, এবার হচ্ছে 42। P42, P42 হচ্ছে এরকম যে হচ্ছে আহ একটি সাউন্ড বক্স থেকে 200 হার্জ এর শব্দ নির্গত হচ্ছে। একটি লোক ধর অন্য একটা বেগ দিই, 30 মিটার পার সেকেন্ড বেগে সাউন্ড বক্স এর দিকে আসলে লোকটির কাছে শব্দর ফ্রিকোয়েন্সি কত মনে হবে? ঠিক আছে, এই হচ্ছে আমার 42 নাম্বার প্রশ্ন। তো চলেন আমরা দ্রুত সলভ করে ফেলি। এবার দেখেন কেস 1, কেস 1টা কিরকম? আচ্ছা আমরা তো জানি f ইজ ইকুয়ালস টু f, সরি, v প্লাস v নট v মাইনাস vs ইন্টু হচ্ছে কত, f। এই জিনিসটা আমরা জানি, তাই না? এখন প্রথমে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সাউন্ড বক্স আছে, লাইক এটা একটা সাউন্ড বক্স, একজন লোক 30 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসতেছে, আর অ্যাজ ইট ইজ ভি হচ্ছে ধরেন 340 মিটার পার সেকেন্ড, মানে শব্দের বেগ। তো এটা ছিল প্রথম কেসটা। আর আমার ফ্রিকোয়েন্সিটা কত দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্জ, এই হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি দেওয়া। তাহলে আমি যদি এটা মানটা বসাই, কত আসবে ভাইয়া? ভি, ভি কত দেওয়া? ওই যে 340 দেওয়া আছে। ভি অবজারভার, এখন এটাই তো অবজারভারের বেগ, তাই না? ওই তো সেই অবজারভারটা, অবজারভারটা কত বেগে আসছে? 30। কেন প্লাস দিলাম? কারণ অবজারভারটা সোর্সের দিকে আসছে, পরস্পরের কাছাকাছি আসলে
সূত্রের মধ্যে প্লাসটা সূত্রের প্লাস, আর যেহেতু কাছাকাছি যাচ্ছে তাইলে মানটা প্লাস বসাবো। 340 মাইনাস সোর্স কি এখন আছে? সোর্স তো স্থির আছে। সোর্সের বেগ কত? এটা হচ্ছে ভিও, এটা আসলে কি? এটা হচ্ছে আমার ভিও, আর ভিএসটা কত? 0। তাই এখানে আমি 0 বসাবো, ইনটু আমার ফ্রিকোয়েন্সিটা 200। তাহলে আমার এখন অ্যান্সারটা আসবে কত? উপরে 37, নিচে 34 ইনটু 200, তাহলে হচ্ছে 217.647 এত হার্জ এইটা চলে আসবে। ঠিক আছে, এটা তাহলে আসলো। এবার দেখেন 2 নাম্বার কেসটা। 2 নাম্বার কেসটা কিরকম? 2 নাম্বার কেসটা আরেকটা কালার দিয়ে লিখি। আবারও সেম সূত্র, ভি প্লাস ভি নট, ভি মাইনাস ভিএস ইন্টু এফ। তো এইবার লোকটা এরকম আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল মানগুলো বসানো যায়। এখানে 340, এটা 340 মাইনাস 0, কারণ সোর্সটা স্থির আছে। এখানে 200, এই প্লাসটা সূত্রের প্লাস, বাকিটা আমি কত বসাবো? তাহলে এখনো সেম, যে আমার সাউন্ড বক্সটা এস বি, ও তো স্থির, ভিএসটা হচ্ছে 0, কিন্তু এখন হচ্ছে এই লোকটা ওর থেকে দূরে সরে যাচ্ছে। এখন দূরে সরে গেলে এই জায়গায় আমার বেগটা কত বসাবো? এখন আর পজিটিভ না, নেগেটিভ বসাবো। তাহলে আমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে উপরে 37-এর জায়গায় 31 চলে আসবে। অ্যান্সারটা তখন চলে আসবে হচ্ছে 182.35 এত হার্জ। এইবারও আমরা কি দেখতে পাইলাম? যে যখন একটা একটার কাছে আসতেছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, দূরে চলে যাচ্ছে, তখন হচ্ছে কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ে কমে, এই ব্যাপারটাই হচ্ছে আমরা অবজার্ভ করলাম। এবার হচ্ছে লাস্ট 43 নাম্বার প্রবলেমটা করব। সো P43 মোস্ট প্রবলি চ্যাপ্টারের এটাই শেষ ম্যাথ, আর 44 একটা ম্যাথ আপনাদেরকে হোমওয়ার্ক দিব। সো এবার যেটা হচ্ছে, এবারে প্রশ্নটা হচ্ছে এরকম। ধরেন বললাম যে এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি বের হচ্ছে 200 হার্জ, এটা হচ্ছে সোর্স, সে হচ্ছে কত বেগে আসতেছে? ধরেন বললাম 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। ঠিক আছে, বলে দিলাম হচ্ছে ভি অফ সাউন্ড, শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা বলে দিলাম। আবার আমি বলে দিলাম যে আমার অবজারভার, সে হচ্ছে এইদিকে দৌড়ে আসতেছে, সে দৌড়ে আসতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এফ প্রাইম কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এটা আমি আর তো এই হচ্ছে আমার প্রশ্ন, আমি এটা একটু নিচে নিয়ে আসলাম। ওকে, ডান। তো এবার জাস্ট ওকে একটু মার্ক করে দিলাম। এখন আমরা চলেন সলিউশনে যাই। তো আমাদের সূত্র কি? এফ প্রাইম ইজ ইকুয়ালস টু ভি প্লাস ভি নট, ভি মাইনাস ভিএস ইন্টু এফ। তাহলে প্রথম কথা হচ্ছে ভি, শব্দের বেগ কত দাও এখন? 330। তো দুই জায়গায় শব্দের বেগটা বসায় ফেললাম। এই প্লাস সূত্রের প্লাস, এই মাইনাস সূত্রের মাইনাস, আর এইখানে যেটা আছে এফ, সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্জ, সো আমি এখানে 200 ইউজ করব। এইবার হচ্ছে আমার এইখানে যেটা বসাবো সেটা হচ্ছে ভি অবজারভার 20 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে সে সোর্সের দিকে আসতেছে নাকি সোর্স থেকে দূরে চলে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে সোর্সের দিকে আসতেছে। যদি দিকে আসে তাহলে প্লাস বসবে, সো প্লাস 20, নো প্রবলেম। এইবার আমি একটু সোর্সের দিকে চিন্তা করি। অবজারভার যেদিকেই যাক না কেন, সোর্সটা কি অবজারভারের দিকে দৌড়াচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে সোর্সটা অবজারভারের দিকে সরে যাচ্ছে। তার মানে সোর্স অবজারভারের দিকে যেহেতু যাচ্ছে, কাছে যেতে যাচ্ছে, তার মানে এখানেও কি হবে? প্লাস বসবে। সো প্লাস কত? সোর্সের বেগ হচ্ছে 30। তাহলে আমার কত থাকে? উপরে 330 আর 20, দ্যাট মিনস 350, আর নিচে বিয়োগ যায়, দ্যাট মিনস হচ্ছে আমার 300 ইন্টু 200। তার মানে 35/30, 7/6 সম্ভবত, 35/30 ইন্টু 200, দ্যাট মিনস আমার অ্যান্সারটা আসে 233.33 হার্জ।
ওকে, তাহলে আমরা আমাদের 43 নাম্বার প্রবলেমটা কত পেরে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের লাস্ট কোশ্চেন P44, যেটা আমি করে দিব না, বাট আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, লাইভ ক্লাস না, রেকর্ড ক্লাসের হোমওয়ার্ক। P44, সো আমরা এইটা এবারের সিস্টেমটা হচ্ছে এরকম, এই হচ্ছে সোর্স আছে, ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে 420 হার্জ, 420 হার্জের ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, ঠিক আছে। একজন অবজারভার একজন অবজারভার সেই অবজারভার হচ্ছে দূরে সরে যাচ্ছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন কি, ধরেন আপনাকে সাউন্ডের বেগ দিয়ে দেওয়া, বি সাউন্ড সেটা বলে দিল 330 মিটার পার সেকেন্ড, এটা বলে দিছে। আরেকটা জিনিস দেওয়া, সোর্সটা কি করতেছে, ধরেন বলল সোর্সটা হচ্ছে এই দিকে যাচ্ছে, ভিএস বা ভিএস না বলে ডিরেক্টলি বলি, এটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। তো লোকটা যাচ্ছে এইদিকে, সোর্সটা যাচ্ছে এই দিকে, তাহলে কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে এই লোকটার কাছে বা অবজারভারের কাছে আপাত কম্পাঙ্ক, শব্দের আপাত কম্পাঙ্ক কত বলে মনে হবে, শব্দের আপাত কম্পাঙ্কটা কত বলে মনে হবে, ঠিক আছে। আশা করি প্রশ্নটা ধরে ফেলছেন, এবং অ্যাজ আই হ্যাভ অলরেডি সেইড, এটার সলিউশনটা ভাইয়া দিব না, বাট ভাইয়া বোর্ডে একটা কথা লিখে দিব, এই পাশে লিখি না, তো এইটা হচ্ছে আমার ডপলার এফেক্টের লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমি করে দিব না, আমি চেষ্টা করছি পুরো জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য, সেই সংকটে আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি। এইটা এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম, এই রেকর্ডটারও লাস্ট প্রবলেম। যারা এই প্রবলেমটা করতে পারবেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নেবেন, এবং স্ক্রিনশট নেওয়ার পর সলিউশন করে যদি আপনি পেরে থাকেন আরেকটা ছবি তুলবেন, দুইটা একসাথে আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন ডপলার এফেক্ট পারছেন কিনা, ডপলার এফেক্টের এই ম্যাথ এখন আপনি ইজিলি সলভ করতে পারেন কিনা। এবং যদি সেটা পেরে থাকেন তাহলে আপনার জন্য চিন্তা করার জন্য ভাইয়া 2টা মিনিট কথা বলবো। চিন্তা করেন তো, আমরা যেই আলোগুলো দেখতে পাই, 7টা কালার দেখতে পাই না, বেনি আ সহকলা, বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল, এর মধ্যে লালের কি, লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, ফ্রিকোয়েন্সি সব থেকে অল্প, আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে বলি, লালের ফ্রিকোয়েন্সি সব থেকে কম, তরঙ্গের ফ্রিকোয়েন্সি সব থেকে বেগুনি ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, বেগুনি ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তো আমি যদি একটু বলি, লাল, লাল ওর ফ্রিকোয়েন্সি কি সব থেকে কম, আর আমি যদি বেগুনি বলি
বেগুনি, এই তো বেগুনি এখানে আছে। আর বেগুনি যদি বলি তাহলে তার ফ্রিকোয়েন্সি কি সব থেকে বেশি। আচ্ছা, তাহলে এবার আমি একটু আপনাদেরকে চিন্তা করতে বলবো। জাস্ট বেগুনিটাকে একটু মাঝখানে নিয়ে নিই। হলুদ ইন দ্য মিডল। হলুদের ফ্রিকোয়েন্সি হচ্ছে মাঝামাঝি, লালের ফ্রিকোয়েন্সি হচ্ছে তার থেকে কম, বেগুনির ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি। এখন ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, এটা আমি, আর আমার থেকে 5 হাত সামনে বা একটু সামনে হচ্ছে শাওন ভাইয়া দাঁড়ায় আছে। আপনার কেমিস্ট্রির শাওন ভাইয়া দাঁড়ায় আছে, আর এখানে আপনার ফিজিক্সের শুভ ভাইয়া দাঁড়ায় আছে। এখন ধরেন এই আমার আর শাওনের মাঝখানে দূরত্বটা অনেক অল্প দূরত্ব না, অনেক বড় দূরত্ব, যেটা খালি চোখে মাপা যায় না। কিন্তু আপনার শাওন ভাইয়ার কাছে একটা লাইটের সোর্স আছে। তো শাওন ভাইয়া আমার কাছে সিগন্যাল পাঠাচ্ছে, শাওন ভাইয়ার হাতে একটা হলুদ কালারের লাইট আছে, ওইটা দিয়ে উনি হচ্ছে আপনাদের শুভ ভাইয়ের দিকে এরকম সিগন্যাল পাঠাচ্ছে। তো আমি দেখলাম কি, শাওন ভাইয়া থেকে যে লাইটটা আসতেছে, সে লাইটটা হলুদ, প্রথমে হলুদ আসতেছিল, হলুদ থেকে আস্তে আস্তে এইটা বেগুনি কালার হয়ে যাচ্ছে। শাওন ভাইয়া আমার দিকে যে লাইটটা পাঠাচ্ছিল, এটা ফার্স্টে সে হলুদ কালার পাঠাচ্ছিল, সে এখনো হলুদই পাঠাচ্ছে, কিন্তু আমি দেখলাম আস্তে আস্তে এটা বেগুনি হয়ে যাচ্ছে। বলেন তো এটা কি বুঝাবে? আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, সোর্সের ফ্রিকোয়েন্সি সেম আছে, একই আলো পাঠাচ্ছে, বাট আমার কাছে এটা বেগুনি মনে হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কখন এটা হয়? আমি তো স্থির দাঁড়ায় আছি, তার মানে সোর্স আমার কাছাকাছি চলে আসছে, মানে শাওন ভাইয়া আমার দিকে আগায় আসতেছে। আর যদি এই রকম হয়, ধরেন ওই পাশে জিমি ভাইয়া দাঁড়ায় আছে, জিমি ভাইয়াও হলুদ কালার মারতেছে, কিন্তু আমি দেখলাম একটু আগে জিমি ভাইয়ার কালারটা হলুদই আসতেছিল, আস্তে আস্তে যত সময় যাচ্ছে ওই কালারটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তার মানে কি, ফ্রিকোয়েন্সিটা আমার কাছে আস্তে আস্তে কম আসতেছে, ফ্রিকোয়েন্সিটা আমার কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে হচ্ছে জিমি ভাইয়া আসলে সময় শেষে আমার থেকে আরো দূরে সরে যাচ্ছে। এখন বলা হয় না যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে? কেন বলে? কারণ একটা গ্রহ, মানে আমাদের চারপাশে তো অনেকগুলো নক্ষত্র আছে, নক্ষত্রগুলো থেকে তো আলো আসতেছে, ওই আলোগুলা যেগুলো আসতেছিল, ওই আলোগুলার কালার আস্তে আস্তে দেখা যাচ্ছে লালের দিকে চলে যাচ্ছে। মানে ধরেন বেগুনি থেকে নীল এরকম হইতে হইতে আস্তে আস্তে লাল হয়ে একটা সময় ওইখান থেকে আর আলোই আসে না। তার মানে কি, আগে বেগুনির আলো আসতো, মানে ফ্রিকোয়েন্সিটা হাই ছিল, তার কিছুদিন পর হয়তো নীল আসছে, হলুদ আসছে, তারপর আস্তে আস্তে কমলা, লাল, এরপর আর আসেই না। তার মানে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কমতে 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 একবার দেখাই যায় না। তার মানে কি, ওই নক্ষত্রটা আমাদের থেকে দূরে যেতে যেতে আরো দূরে যেতে যেতে একেবারে এখন আর দেখাই যাচ্ছে না। সো প্রত্যেকটা নক্ষত্র থেকে আমাদের কাছে যে আলোগুলো আসে, যে সিগন্যালগুলো আসে, এগুলো আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। তার মানে কি, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ দূরে সরে যাচ্ছে, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র দূরে সরে যাচ্ছে। এই জন্য বলা হয় এই মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। আশা করি আপনারা এই ডপলার এফেক্ট সাউন্ড দিয়ে শুরু করলেও, আলো দিয়ে বা তাড়িৎ চৌম্বক তরঙ্গ দিয়েও কিছু ধারণা পেয়ে গেছেন। বাকি ধারণা ইনশাল্লাহ আপনার সাথে আবারও শেয়ার করা হবে, আবারও অন্য কোনো চ্যাপ্টারে, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।